এর মানে এই যে আমাদের যে আজাদি, সেখানে তো মোহাম্মদ আলী জিন্নাহ নিশ্চয়ই বিরাট কন্ট্রিবিউশন। যিনি 47-এর পরে 48 সালে মারা গেলেন, তাকে 71-এর সাথে আইনা, এবং এই পলিটিক্সটাই আওয়ামী লীগ ঠিক পরে করছে। আমরা কিভাবে খেয়াল করতে পারি? জিন্নার নাম মুছে দিয়ে কার নাম আমরা সেখানে বসাবো? আল্লামা ইকবাল হলেন, মানে রবীন্দ্রনাথ পর্যন্ত যে কয়জনকে বিদ্যা বুদ্ধিতে সমীহ করতেন তার মধ্যে আল্লামা ইকবাল একজন। আল্লামা ইকবাল হলো এত বড় তাত্ত্বিক, তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হল হলো। মুক্তিযুদ্ধের পরে সেই নাম পরিবর্তন কেন? মানে তার সাথে পাকিস্তানের কি সম্পর্ক? পাকিস্তান রাষ্ট্র অথবা মুক্তিযুদ্ধের? আল্লামা ইকবাল নাই, জিন্না নাই। আমি একে যদি বলি, এই যে আমাদের শেরে বাংলার নামে অথবা ফজলুল হক মুসলিম হল, এই মুসলিম হলের মুসলিম, সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম, মানে প্রবলেমটা হলো এই মুসলিমটা প্রবলেমেটিক হয়ে উঠলো কেন? কাজী নজরুল ইসলাম ছিল, ওই যে নজরুল কলেজ ছিল, কাজী নজরুল ইসলাম কলেজ। ইসলাম মুসলিম এই শব্দগুলোকে অনুমানুষ করে তোলা, অচ্ছুত করে তোলা, এই যে, এবং ধর্মের নামে এই কাজগুলো করা যাবে না, গুড। কিন্তু গত 10 বছর আমরা যেটা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রগতিশীল শিক্ষক প্রতিবাদ করে নাই। যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, হোলি উৎসবে একটা হিজাব পরা মেয়ে, প্রথমত ব্যাপার হলো, কেউ যদি নিজের ইচ্ছায় সারাদিন রং মাখে গায়ে নাচে, আপনি কোনো বাধাই দিতে পারবেন না, এটা হলো প্রথম কথা। কিন্তু একটা হিজাবি মেয়ে, তার কোনো ধরনের পারমিশন ছাড়া হোলি উৎসবে তাকে যেরকম সারা গায়ে রং দিয়ে দেওয়া হলো এবং সে বিব্রত হলো, এইটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রগতিশীল শিক্ষক এবং কোনো শিক্ষার্থী সংগঠন প্রতিবাদ করে নাই। অথচ এবার আপনি উল্টে ভাবেন তো, একজন নন মুসলিম কোন শিক্ষার্থীকে জোর কইরা মিলাদুন্নবীর জিলেপি খাওয়াই দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে, এই যে এখন আবার বললে আগের মতো, যদি কোনো মাদ্রাসার বা মক্তবের শিক্ষক কোনো মেয়ে শিক্ষার্থীকে মলেস্ট করে, হ্যাঁ, তখন তার নাম কিন্তু যে মাদ্রাসার শিক্ষক এই হিসেবেই যায়, মসজিদের ইমাম সেই হিসেবেই যায়, গুড। কিন্তু যখন কোনো মন্দিরের পুরোহিত একই কাজ করে, তখন সেটা কেন অমুক মন্দিরের পুরোহিত অমুককে ধর্ষণ করেছে সেটা কেন যায় না? এই যে শব্দকে কোট আনকোট ইনভার্টেড কমার মধ্যে শব্দকে ফালাইয়া যখন বিএনপির কাউকে বা জামাতের কাউকে প্রকাশ্যে তুমুল আকারে মারা হয়েছে, তখন নিউজ করা যায় তার বিরুদ্ধে মারের অভিযোগ। এইটা হলো অভিযোগ, প্রথম আলো, ডেইলি স্টার বলতে পারতেছে, কারণ তার সাংবাদিক নেই, সে জানে না। কিন্তু যখন ঠিক তার বিপরীত কেউ কাউর একটা টোকাও দিতেছে, তখন সে আর অভিযোগ না, সে জানতেছে তারে মারা হয়েছে। এই বিচারিতারে বাংলাদেশে ডিবাঙ্ক কেউ করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন উঠানো হয়েছে কি, এটা তো দীর্ঘদিনের চর্চা, এই যে মেয়েদের হলে গরু রান্না করা যাবে না, এবং সেই গরু খাওয়ার জন্য এখন আবার মেয়েদেরকে কি করা লাগে? আন্দোলন করা লাগে। ভাই, প্রত্যেকটা হলে তো অবশ্যই আমাদের নন মুসলিম বোনরা আছে। এখন বাংলাদেশে কালচারালি এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা গরু খায়, মানে কি আমাদের এখানে তো সেলিব্রেশনের একটা বড় অংশ মানুষ গরু খেতে পছন্দ করে। ফ্যাক্ট হইল, আপনার কাজ কি? আপনার কাজ হইল, আপনি আপনার যে গরু পছন্দ করে না তার জন্য ভিন্ন আয়োজন করবেন, দাবি হবে এইটা। কিন্তু সেই দাবি না করে যখন যে গরু রান্না করা যাবে না, তাইলে এখন ধরেন আমি যখন ইউরোপে যাব, আজকে আপনারা আমাদেরকে যারা মানবাধিকারের কথা শিখায়, তো ইউরোপে তো একই রান্না করে, যেখানে মুসলমানের জন্য বিফ রান্না করে সেখানে তো পর্ক রান্না করে। আমি যদি সেখানে বলি যে এখানে পর্ক রান্না করা যাবে না, তখন তো আবার আপনি কি বলবেন? যারা মানুষের অধিকার বিশ্বাস করে না, তখন আপনি আমার কি শিখাবেন? তখন বলবেন না যে পর্ক রান্না করে তার মতো করে, কিন্তু আপনার মতো বিফটা ঠিক মতো রান্না করে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে একই কথা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে খাটে না? যে গরু খাবে তার জন্য আপনি গরুর ব্যবস্থা করবেন, আর যে গরু পছন্দ করে না তার জন্য বরং তাদেরকেই আপনি একটা কমিটি করে দেন যে কোনোভাবে তোমাদের এই খাবারের সাথে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে কিনা। এই যে দ্বিচারিতা। এখন আপনি বলবেন ভাই, গরু তো খুবই ছোট একটা ইস্যু, এই ইফতার মাহফিল খুবই ছোট একটা ইস্যু, এই বটতলা একটু কোরআন তিলাওয়াত এটা তো খুবই ছোট একটা ইস্যু। এই ছোট ইস্যুগুলো তো এত ছোট না। এই সিম্বল গুলোকে নাই করার মধ্য দিয়ে আপনি কি পারতেছেন? পরবর্তীতে আমার ডিপার্টমেন্টে, আমার আজকে তো যে ফেরদৌস স্যারের নাম বলে ফেলি, ভদ্রলোক স্যার বেঁচে আছেন, একটা মেয়ে হিজাব পড়া, উনি 10 থেকে 12টা ক্লাস নিছে স্যার পুরো সেমিস্টারে। এর মধ্যে উনি পড়াবেন ইন্টারন্যাশনাল পলিটিক্স, যদি ওনার টপিকেও কাভার করতো তাইলেও আমি বুঝতাম। কিন্তু উনি ও কেন হিজাব পরে, ওর কথা তিনি হয়তো ঠিক মতো শুনতে পারেন না, এই জন্য তিনি প্রতিদিন পড়াইতেছেন
হজের সময় তো মক্কায় মদিনায় কেউ হিজাব করে না, তাতে কি হজ হয় না? তাহলে তোমরা কেন করো? মানে এটা কি আপনার টপিক? এটা কি আপনার টপিক কভার করে, আপনার সিলেবাস কভার করে? আপনার হজ পড়াইতে বলছে সোশিওলজিতে, আমার ভাগ্নি পড়ে। এক ম্যাডাম প্রতিদিন এসে গাল গল্প করবার চেষ্টা করতেছেন, তার ফ্রিজে ড্রিঙ্কস থাকে, তার বন্ধুরা অলওয়েজ ড্রিঙ্ক করে, তাতে তাদের ইমান নষ্ট হয় না। এইটা কি আপনার টপিক কভার করে? এখন একই কথা যখন আপনার বিপরীত শ্রেণী মানুষ বলে, তখন তো আপনি তার ছাই মেখে ধরেন। এখন আমাদের আফসোস হইল, এই সিম্বলকে নাই করার মধ্য দিয়ে, এই পালা পার্বণ গুলোকে নাই করার মধ্য দিয়ে এখানে ইসলামোফোবিয়ারে এমন জাস্টিফাইড করা হয়েছে যে এইটাই মূলধারা, এইটাই কালচার। যে জন্য তসলিমা নাসরিন বলতে পারতেছে যে আসলে বাঙালি সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি। আর এই কারণে একটা কর্নার গ্রুপ এখন বলতেছে আমরা বাঙালি না। কেন আমি বাঙালি না? মানে কি? আমি এখানকার ভূমিপুত্র, আমি বাঙালি, কিন্তু সত্য কথা যেটা, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, তার দুইটা ভিন্ন ভিন্ন ধারা আছে, আবহমান কাল ধরে আছে। বরং এই দুইটার আপনার এক বানানোর দরকার নাই। এই যে যার একজন সকালে উঠে হারমোনিয়াম নিয়ে বসেন, রেওয়াজ করেন, ধর্মীয় উপাসনা মনে করে, আর একজন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেন। আপনার তো দরকার নাই সবাই ফজরের পর তেলাওয়াত করবে। এই বৈচিত্র্য নিয়েই তো আমরা সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে ছিলাম। আমি আজকে বলি আপনার, ধরেন আমি আমারে একটা ভালো রিসার্চ স্যাম্পল এই হিসেবে মনে করি। আমি তো প্রথমত ইন্টার পর্যন্ত মাদ্রাসায় পড়েছি। আমার আব্বা আমার কমিউনিটির অত্যন্ত রক্ষণশীল একজন আলেম ছিলেন। কিন্তু এর সাথে বলে রাখি, আমার আমার পুরো পরিবার পর্দা করে, এবং আমি আমার বাসা থেকে কালী মন্দির 1 মিনিটের দূরত্ব। দুইটা ঘটনা আজকে খুব মনে পড়ে। এটা মা বলেছে এবং পরবর্তীতে শুনেছি, যখন বাবরি মসজিদ হামলা হয়েছে ভারতে, তার রিয়াকশনে বাংলাদেশের কিছু মন্দিরে হামলার চেষ্টা হয়েছে, বিক্ষুব্ধ মানুষ। আমার আব্বা হলেন আমার উপজেলা মসজিদের ইমাম সমিতির সভাপতি। ইমামদেরকে নিয়ে কমিটি কইরা আব্বা রাতের পর রাত মন্দির পাহারা দিতেন। তিনি মনে করতেন যে জালেম না, তার বিরুদ্ধে জুলুম করাও আর একটা জালেম, জুলুম। কারণ ভারতে যে বাবরি মসজিদ ভাঙছে সেই তো এখানে নাই, সুতরাং সেইটার প্রশ্নে এখানে মন্দির হামলা করাও আর একটা জুলুম, জুলুমের বিপরীতে জুলুম করা যাবে না। এবং আমার বাপের এইটা করার জন্য কোনোদিন সেকুলার হওয়া লাগে নাই, এইটা তার ইমানি দায়িত্ব মনে করে করছেন। আমার মা এরকম একজন পর্দানশীল মানুষ, কিন্তু আমি আজকে বলতে পারি আমার এলাকার অনেক হিন্দু মাসে পিসির গহনা আমার মায়ের কাছে গচ্ছিত থাকে। এই জন্য তো আমার মায়ের কোনোদিন পুজোর নাড়ু খাওয়া লাগে নাই। এই যে আমার মাকে এরকম করেই তারা সম্মান করে, আবার আমরা তাদেরকে তাদের মতো করে সম্মান করি। এবং দেখেন বাংলাদেশে কি পরিমাণ এইগুলো নতুন সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়ানোর জন্য করা হয়, যা জীবনে লাগে নাই। আমার বাসার 5 মিনিটের দূরত্বে মিনিমাম 5টা মন্দির। আজীবন দেখে বড় হয়েছি, যখনই মাগরিবের আজান পড়তো বা কোনো আজান পড়তো, ওই সময়টা অনার কইরা মন্দিরগুলো কিছুক্ষণ ঢাক বাজানো বন্ধ রাখতো। আবার আমার আব্বা পুরো পুজোর 3 দিন 5 দিন সারাক্ষণ খোঁজ রাখতেন যেখানে কোনো ধরনের অঘটন ঘটানোর প্রচেষ্টা করতেছেন কিনা। কারণ মুসলিম মেজরিটির ইমানি দায়িত্ব হইল তার মাইনরিটিকে রক্ষা করা। সেই জন্য তো আমার বাপের গিয়া নকুলদানা খাওয়া লাগে নাই। এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে করানো হয়েছে। কেমনি করানো হয়েছে? যে আপনি হোলি উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর করে সেলিব্রেটেড হবে, হওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু হিজাব পরা মেয়েটারে ধৈর্য আপনি রং মাখাই দিতেছেন, এর প্রতিবাদও কেউ করতে পারতেছে না। ঠিক উল্টা যদি আজকে কেউ মিলাদুন নবীর জিলেপি ধৈর্য কেউ কেউ খাওয়াই দেয়, তখন দেশে অবস্থাটা কি হবে? এইটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এখন এভাবে বললে হবে না। আমি বরং যেটা উচিত, অন্তত গত 20 বছরে যেসব শিক্ষকরা গল্পে, লেখনির মাধ্যমে, ক্লাসরুমে, লেকচারে এই ফোবিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে, তাদেরকে একাডেমিকলি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপোজ করা দরকার। পুরো কোর্সের মধ্যে মেডিয়েভেল পিরিয়ডের যেখানে ভালো কথা আছে শেষে পড়াবে না। এবং আরেকটা বলি, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতার হ্রাস কমানো উচিত। ওয়েস্টের পাবলিক ইউনিভার্সিটির ধারণা আর বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির ধারণা এক না। এখানে বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির টিচাররা ক্ষমতার নামে যে কি পরিমাণ অত্যাচার দুর্নীতি করতে পারে, এটা নজির মনে হয় দুনিয়ায় কোথাও নাই।
If you had to rate the performance of the interim government on a scale of 1 to 10, 10 being the highest, what score would you give? 6. What is one area where the interim government has done reasonably well so far? Verdict against Killer Hasina. And what is that one area where the interim government has clearly fallen short or disappointed the public? Ensuring July Charter and reformation, which was the demand of the martyrs and the family of martyrs. What are the 3 words you want the voters to associate with you? Honesty, justice, and vision. Instant reaction, what comes to your mind? Awami League. A mafia monarch. July Revolution. A spontaneous overflow of blood in the pursuit of justice. The next upcoming election in 2026. Acid test for election commission. The next 5 years of Bangladesh. Start the journey towards our dream. ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামের শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে, আলোচনা সভা। মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ, মাদ্রাসাকেও ইনভলভ করা হয়েছে। প্রথমত এটার মধ্যে বড় একটা ভাওতাবাজি আছে, খেয়াল করেন। আমরা জানি একদম ডকুমেন্টেড 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী, যার মধ্যে অধিকাংশ কোরআনে হাফেজ, এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র, তার আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, এই যে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ, এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে, নাকি আম জনতা সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে? তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা, তারাও এটা নিয়ে এখন উল্টোপাল্টা কথা বলছে না। হেফাজতের মতো সংগঠন, তাদের ওখানে 2-1টা ভুলভ্রান্তি হয়েছে নারী নিয়ে, আপনারা দেখেছেন, অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে। এটা তো আমাদের জুলাইয়ের ইমপ্রুভমেন্ট, জীবনও তো এটা হেফাজত করতো না, বাট করেছে। এখন আপনার কাজ কি? আপনি মাদ্রাসাকে দিয়ে মাদ্রাসার অ্যাকনলেজমেন্ট করাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা? বাংলাদেশের প্রতিটা প্রাণ কেন্দ্র থেকে বলতে হবে না, মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ? আর সেকুলার জায়গা থেকে, এই বিশ্ববিদ্যালয় থেকে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা। তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে সারা দেশে না করে আপনি শুধুই মাদ্রাসার মধ্যে পাঠালেন? আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে, এই প্রান্তিকতা চলবে না। নাম্বার 2, আপনারা জানেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পার্ট। একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপিওভুক্ত হাজার হাজার মাদ্রাসা, কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা, যেটাকে আমরা বলি কওমি মাদ্রাসা, যারা কোনোভাবে সরকারের এমপিওভুক্তির মধ্যেও নাই, সরকারের কাঠামোর মধ্যেও নাই। তো এই আন্দোলনে তো অগণিত শহীদ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার ছাত্ররা। তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে, তাহলে তাদের তো কওমি মাদ্রাসায় কোনো অ্যাক্সেসই নাই। তাহলে কওমি মাদ্রাসা প্রোগ্রাম করবে কে? কওমি মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা যাত্রাবাড়িতে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না। এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন, এটা তো শুধু আলিয়া মাদ্রাসা, তাহলে আমার কওমি মাদ্রাসার ভাই বোনেরা কই? তাদের স্বীকৃতি দিবে কে? সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না, এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য।
কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়, আমি আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। তো ব্যাপার যেটা হলো, যখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম, নাম বললে অনেকেই চিনবেন, উনি বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবীর ওয়াইফ, দুজনেই বুদ্ধিজীবী। তো পুরো ক্লাসে 280 জন, তখন আমরা সেকশন ভাগ হয় নাই, আমার মাথায় টুপি আর 3-4 জন। তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে এই হেফাজত দ্বারা, মানে আমাকে করে বলল। তো আমার ভীষণভাবে মনে আছে, এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির, কারণ তখন তিনি জেন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই ব্যাপারে সিডো নিয়ে পড়াচ্ছিলেন। তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম। তো এরপরও আমি একটা কথা বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকুন কারণেই ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে, খুব অল্প মানুষ হলেও, এটুকুন অন্তত সত্য স্বীকার তো করতে হবে। তা আমার মনে আছে এরপর থেকে ম্যাডাম আমাকে 2-3 দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন, মানে একদিন আমরা বড় মিটিং করছি, বলছে ভিতরে কে, আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমির। এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত। এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না, বা এখনও আমরা তো ম্যাচিউর না, কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টিটি নষ্ট করে ফেলতে চায় মানুষ, সেটাকে যদি আমি দৃঢ়ভাবে ধরে রাখার মতো সাহস করি, আল্লাহ সহজ করেন। যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে, আবারও আমি বলি হেফাজতের 13 দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে, আমার অনেক আপত্তি আছে। এই সমস্ত আপত্তি একপাশে রেখেই আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে 1.5 লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না, এবং এটা গণহত্যা। এই গণহত্যাকে গণহত্যা বলে বলতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল। তো যেটা হয়েছে এবার দেখেন, তখন যেই হেফাজত বলার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন, আজকে বাংলাদেশে 2024-এ সেই আবারও করে কারা রাজাকারের সন্তান, রাজাকারের নাতিদেরকে দিব, তখন আমরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই কথা বলে, মানে আমাকে দিয়ে দেখে তুমি আমাকে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করো, আমাকে ভিকটিম করো, আমার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করো, আমি সেটা তো তোমার কি, আমি রাজাকার তো তুই কি, এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে। আমি এখানে এসে আমার দুটো স্মৃতি দগদগে খুব মনে পড়ছে। প্রথমত আল্লামা মামুনুল হক, ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা, ওনাকে দেখে আমার যেই স্মৃতিটা মনে পড়ছে, ওনারও মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগেও মনে হয় 2 বছর আগে ওনাকে যখন জেলে নিয়ে আসলো, উনি জেলের যে জেলখানার যে গাড়ি, তো ওনার মাদ্রাসার জামিয়া রহমানিয়ার বেশ কিছু ছেলেরা খুব ভোরে সম্ভবত বোখারি শরীফ বুকে নিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন, তারা তাদের উস্তাদের কাছে বোখারির সবক নিতে চান। তো উনি সেই জেলের গাড়ির মধ্য থেকে বলছেন এই পড়া ছাড়বা না, এইভাবে পড়বা। আমি ভাবি আসলে এই যে মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার শিক্ষক ছাত্র জুলুম, এ নিয়ে তো প্রচুর কথা বলি, কিন্তু সত্য কথা এই পরিবেশটা আসলে বোঝা যায়, মানে রুহানিয়াত এমন জিনিস, মানুষ নিজের চেয়ে নিজের উস্তাদকে ভালোবাসতে পারে, এটা মনে হয় সম্ভবত খুব কাছ থেকে না বুঝলে আসলে না চিনলে মানুষ বুঝবে না। তো শিক্ষক উনি যখন বলছেন যে এরকম পড়তে শুরু করবা, পড়া ছাড়বা না, তখন সেই ছেলেগুলো বুকে বোখারি শরীফ জড়াই ধরে কাঁদতেছে রাস্তার মধ্যে, হ্যাঁ হুজুর এটা শুনবো। তো এই সময়টা আমার খুব মনে পড়ছে। আর আজকে এখানে এসে আপনাদের কাছে শুধু একটা কথা বলতে চাই, বিনীত অনুরোধ। আপনারা দেখেছেন যে আমরা 3টে গণহত্যার কথা সবসময় একসাথে বলি। আমরা বলি জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যা। আমরা যতবার বলেছি জুলাই নিয়ে কমিশন হয়েছে, অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে। যদিও বলে রাখি সেই পিলখানার প্রকাশ্য প্রতিবেদন আসবে কিনা আমরা জানি না, কিন্তু ঠিক কোন কারণে শাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহত্যা কমিশন করা যায় নাই
তাহলে এই শাপলার রক্ত কি রক্ত বলে মনে হয় না? শাপলার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, তারা অনেকে গরিব, তারা প্রান্তিক, পশ না, আরবান মিডল ক্লাস না, তাদের তকতকে কোনো প্রতিষ্ঠান নাই, মানে এই জন্য কি সে নাগরিক হয়ে উঠতে পারে নাই? তার রক্তের কি এক ফোঁটা দাম নাই? আমরা হাজারবার, ইভেন ডক্টর ইউনূস সাহেব একবার দেখলাম জাতিসংঘকে অ্যাড্রেস করে বলছেন যে আপনারা আসেন, আপনারা এখানে শাপলার প্রতিবেদন, শাপলা নিয়ে তদন্ত করেন। এরপরে আর কেউ কথা বলছে না। আপনাদের কাছে আমার শুধু একটা দাবি, অনেকে বলেছে যে আমরা যে ইনসাফের রাষ্ট্র বলি, ইনসাফের সমাজ যে কায়েম হচ্ছে এটা বুঝবো কিভাবে? এটার আমি প্রথম বলেছি, যেদিন শাহবাগ, সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য ক্ষমা চেয়ে শাপলার বিচারের জন্য রাস্তায় নামবে, সেই দিন বাংলাদেশে যে ইনসাফ কায়েমের প্রারম্ভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এইখানে যাদেরকে আমরা দেখছি এরা তো শাপলার ভিকটিম। তো শাপলার বিচার কি শুধু শাপলার ভিকটিমরা চাইবে? শাপলার বিচার কি শুধু যার বাবা শহীদ হয়ে গেছে সে চাইবে? শাপলার ভিকটিম কি শুধু মাদ্রাসার ছেলেগুলোরই চাইবে? তাহলে বাকি যারা বাংলাদেশের নাগরিক তাদের কি শাপলার বিচার লাগবে না? আমরা শাপলার বিচার চাই না বলেই তো এই আমাদের হুজুরেরা তারা অনেক সময় অন্য বিচার চায় না, এবং আমরা তখন বলি তারা কেন আমাদের পক্ষে কথা বলে না? এই বিভাজন ভেঙে শাপলা গণহত্যার জন্য কমিশন করতে পারতেই হবে আমাদেরকে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাই আজকে এবং আমি সত্য কথা বলি, প্রথম দিক থেকে আমার ভীষণ মন খারাপ। আমি কওমি অঙ্গনের সাথে অনেকের কাছে বলেছি, বিচারও দিয়েছি দাবি নিয়ে, অধিকার নিয়ে, যে প্রায় জুলাই 10 মাস হয়ে গেল এখন পর্যন্ত ইভেন হেফাজত থেকে শাপলা নিয়ে বড় কোনো প্রোগ্রাম নাই কেন? আমরা ছোট পরিসর থেকে, আমরা তো আমাদের মতো করে বলবো, আমরা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না বলে আমরা একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে বলি। হেফাজতকে আমরা ধর্মীয় গোষ্ঠী মনে না করে আমরা তাদেরকে নাগরিক কাউন্ট করে বলবার চেষ্টা করি, কিন্তু তাকে তো অনেক ফোর্স থেকে অনেক জায়গায় বলতে হবে। তো অত্যন্ত ধন্যবাদ যে অন্তত শাপলা স্মৃতি সংসদ অফিসিয়ালি করা হলো, এইটা শুরু হলো। গণহত্যার বিচার শুরু না করা পর্যন্ত শাপলা স্মৃতি সংসদ বন্ধ করা যাবে না, এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ। নাম্বার 2, এইখানে যত আলেম ওলামা আছেন, এই আলেম ওলামারা তো থাকবেই, কিন্তু শাপলার বিচারের জন্য আমরা বাংলাদেশের ইউনিভার্সিটির ইভেন আমার টি শার্ট পরা বোনদেরকে পর্যন্ত রাস্তায় দেখতে চাই। কারণ শাপলার বিচার যদি না হয় তাহলে পিলখানার বিচারও কিন্তু হবে না, এটা আপনাদেরকে বলি। আর শাপলা গণহত্যা হচ্ছে সেই গণহত্যা যেই গণহত্যার লাশগুলো গুম করার মধ্য দিয়ে খুনি হাসিনা নিশ্চিতভাবে সাহস পেয়েছে মানুষ মেরে লাশ গুম করে দিলে তারপরে রক্ত যদি সব পানি দিয়ে ধুয়ে দেয় তবুও তাকে করবার মতো এই বাংলার জমিনে কেউ নাই। এই সাহসে শাপলা থেকে জুগিয়েছিল আল্লাহর অসীম কৃপা। আপনি ভাবেন 1 যুগ হয় নাই, যে বলেছিল রং মেখে শুয়েছিল। আমি নিজে শাপলা চত্বরে আপনাদের বিকেলের দিন হঠাৎ করে ভ্যানের উপরে 4টা লাশ, একদিকে প্রচণ্ড গুলি, একদিকে জানাজা, কোথায় যাব কোনো ঠিক নাই। এই গল্প অনেক জায়গায় বলেছি। তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে আল্লামা মামুনুল হক, আপনার কাছে আমরা বলতে চাই, আমাদের ছোট জায়গা থেকে আমরাও আপনাদের সাথে থাকতে চাই। এর পরের প্রোগ্রাম আমরা দেখতে চাই গুলশানের ওয়েস্টিন অথবা কোনো 5 স্টার হোটেলে আপনারা শাপলার যত ডকুমেন্টেশন আছে, আপনারা অন্তত 51 জন শহীদের তালিকা দিয়েছেন, 51টা পরিবার, তাদের প্রত্যেকের ডকুমেন্টেশন ইংলিশে এবং আরবিতে করে যতগুলো এম্বাসি আছে প্রত্যেক রাষ্ট্রদূতকে দাওয়াত দিয়ে এরপরে 5 স্টার হোটেলে প্যারালালি ইংলিশে এবং আরবিতে ব্রিফ করতে হবে খুনি হাসিনা দিল্লির সহযোগিতায় কিভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে শাপলা গণহত্যার বিচার হবে ততদিন জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ শরীফ ওসমান হাদি ভাইকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি আমাদের সামনে এনেছেন। আজকে আমরা সেই কথা আবারও স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম সেই পুলিশের যে প্রিজন ভ্যান থেকে আমাদের উদ্দেশ্যে যে বলেছিলেন যে অসত্যের কাছে মাথা নত করবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এই চেতনা নিয়ে বড় হচ্ছি। আমাদের এই পরবর্তী প্রজন্ম এই চেতনা নিজেদের পাথেয় হিসেবে গ্রহণ করেছে যে ইনশাল্লাহ আমরা কখনোই অসত্যের কাছে মাথা নত করব না। বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না, তার দল ভেঙে যাবে, পারবে না। ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে, এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফেজ শুরুই করে নাই, এই জন্য সে বলতে পারছে। কিন্তু এটা তো সত্য কথা, আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না। বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি, সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, XYZ আরো অনেকের মাধ্যমে হোক,
এরপর এটা জামাতের উপরে আসবে। তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো, জামাত পারবে না 3 দিনও। এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে। সম্ভবত এই জুলাই থেকে আগামী 6 মাস হোক 1 বছর হোক, বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে, প্রচন্ড। এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপির যেই ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে, আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে। এটা বিএনপির সাথে ঘটবে, এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি, সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, XYZ আরো অনেকের মাধ্যমে হোক, এরপর এটা জামাতের উপরে আসবে। তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো, জামাত পারবে না 3 দিনও। এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে, এবং এনসিপি পারবেই না। তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই। যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়েন, তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে। তো তখন আমি বললাম, ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন। শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই। এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে। তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে, তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে, এটা একটি স্টুপিড কথা। বরং এই কথাটাই বলতে পারতে হবে, তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান যা ভালো করেছেন, ভেরি গুড, সেটা আমাদেরকে বলতে পারতে হবে। প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই, তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন, এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে। এবং সেজন্য আমার রাস্তায় ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে। তখন বললাম, ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে না, তারেক রহমান সাহেব তো আরো অনেক পরের কথা। তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ত্ব। আজকে যেই সমস্যা বিএনপির, এটা কালকে জামাতের সাথে ঘটবে, পরশু এনসিপির সাথে ঘটবে, কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত। আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে, পরশু জামাতের সাথে হবে, তারপরে দিন এনসিপির সাথে হবে, এরপর পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে। এরপর এখানে আধা সুশীল, আধা এনজিও, ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা 1-11 কায়েম হবে। এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি, সেই আলাপটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার, সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার। একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল, সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে। এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে, আওয়ামী লীগের পরিণতি বরণ করবে। কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে, আমি জানি না এটা কারা করেছে, না বুঝি করেছে, এটা আমাদের জুনিয়রদেরকে বুঝাতে হবে। দেখলাম যে মিডফোর্ডের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে। খুবই বাজে কাজ, এই অর্থে বাজে কাজ। এই জন্য আপনার আমাদের বিএনপির এজেন্ট বললে কোনো লাভ নাই। বাংলাদেশ শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না। ইভেন আমরা তো বেগম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না। শহীদ জিয়া বাংলাদেশপন্থী রাজনীতির যে আইকনের জায়গা, সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন, তাহলে বাংলাদেশপন্থী রাজনীতিটা দাঁড়াবে কিসের উপর? প্রত্যেকটা দেশে পলিটিক্সের জন্য, নেশন বিল্ডিং এ, স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার, কিছু আইকন দরকার, কিছু হিরোজ দরকার। তো আমাদের হিরো কারা হবে? শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত 100-200 বছরে কি বাংলাদেশে এসছে? তো এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না? হ্যাঁ, বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদি চলবে না, পাথর মেরে হত্যা চলবে না। এক সেকেন্ড। এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই। সেদিন তো একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো, এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না। তো ওই দিন যে কথাটা বলেছি, আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হয়েছে। আমি বলেছি, দেখেন আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে, কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে। অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন। দেখেন আপনি, এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো, নামও নিচ্ছি না, ব্র্যাক, নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজেরা নেমেছে, তুমুল মিছিল করেছে। তা আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ, এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে। আজকে বিএনপি, কালকে জামাত, এনসিপি, এই সেই চলতে থাকবে, কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না। দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে। আপনি কি একটা কথা খেয়াল করেছেন? বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুবই উদাসীন। পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে, জুলাই একটু বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে। যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার, এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই, খুবই বাজেভাবে বলেছে, সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায়। এর মানে আমাদের যখন ইমপ্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে, যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে, সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো। এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু অ্যাক্টিভ হচ্ছে, জনতার পক্ষে দাঁড়াচ্ছে, খুবই কমন ব্যাপার, ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে। সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিব না, জামাতকেও না, এনসিপি কেও না, প্রত্যেককে আমরা ধরবো। কিন্তু ফ্যাক্ট ইজ
আমরা যেমনে পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে। মহান মুক্তিযুদ্ধে যদি 100 মানুষের শহীদ হইতো, কিন্তু এটা মুক্তিযুদ্ধই, কারণ এইটা দিয়ে আমরা একটা স্বাধীন জমিন পাইছি। এই জুলাইয়ে কি হয়েছে, কতজন মানুষ মারা গেছে, তার থেকে ইম্পর্টেন্ট হইলো এই জুলাই আমাদেরকে নতুন আজাদি আইনা দিচ্ছে, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সরকার এটা চাইলে করতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক সরকার এসে প্রতি বছর মুক্তিযোদ্ধা বাড়াইছে। হাসিনা আইসা 5 বছর যার বয়স মুক্তিযুদ্ধের সময়, তারাও বানাইছে। যে ইংল্যান্ডে ছিল, আমেরিকায় ছিল, আর দিল্লিতে হোটেলে ঘুরছে, তারপরে দেশে ঢুকছে, তারাও সবাই এসে মুক্তিযোদ্ধা হয়েছে। সেইটা যদি হয় তাহলে 7.5 কোটি মানুষ যারা বাংলাদেশে বসে কষ্ট করছে তারা তো সবাই মুক্তিযোদ্ধা। শরীফ ওসমান হাদি জানতে চাই, মানে আপনি তো ইনকিলাব মঞ্চে আলাদা হলেও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক, আপনারা সবাই একই, যেটি বলছিল মাসুদ ভাই বলছিল যে আপনারা ঘুরে ফিরে একই, আপনাদের মধ্যে অনৈক্য কেন দেখা দিল এবং এটি মানে সুদূর প্রসারী একটি নেতিবাচক প্রভাব পড়ছে কিনা এই তরুণ সমাজের মধ্যে যারা আন্দোলনের সঙ্গে ছিল? মানে দেখুন, যদি সাধারণ জনগণের ভাষায় বলি তাহলে এটা দেখা তাদের জন্য আনন্দদায়ক না। তারা চায় জুলাইয়ের সমস্ত শক্তি একসাথে থাকবে, একসাথে কাজ করবে। আর বাস্তবতা হলো যে কোনো ঐক্যবদ্ধভাবে মানুষ বাঁচবার জন্য একটা কমন এনিমি দরকার। বাংলাদেশের গণমানুষের কমন এনিমি ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা না, শুধু আওয়ামী লীগের পতন। তো এই লক্ষ্য প্রাথমিকভাবে অর্জনের পরে এখন যে যার ঘরে ফিরবে, যে যার মতো করে কর্মপন্থা। দেখেন, আমি যেটা মনে করি, এই যে যেটুকুন এখন একে অপরের বিরুদ্ধে কথা চালাচালি করছে, এটা কিন্তু কর্মপন্থার পার্থক্য। মানে এরাও কিন্তু কেউ চায় না যে হাসিনা ফিরুক, ফ্যাসিবাদ ফিরুক, অথবা আওয়ামী লীগ কোনোভাবে ফিরুক। সবার কিন্তু এখন এই যে যত অনৈক্য না, আপনি ধরেন এর থেকে 100 গুণ অনৈক্য যদি তৈরি হয়, এটা 1 মিনিটে আবার ঐক্যবদ্ধ করে দেওয়ার একমাত্র শক্তি রাখেন শেখ হাসিনা। ওনার এক কথায় 32 হাওয়া হয়ে গেছে। উনি আবার এরকম একটা কথা বলবেন, তখন দেখবেন মাহফুজ বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবাই এসে একসাথে দাঁড়াবে। সুতরাং বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার দায়বদ্ধতা নিচ্ছে একমাত্র হাসিনা। সুতরাং তিনি বেঁচে থাকুক, আমরা দোয়া করি, কারণ তিনি বেঁচে থাকলে বাংলাদেশ ঐক্যবদ্ধ অনেকদিন থাকবে। না, কিন্তু হ্যাঁ, জি, আপনাদের কথায় মানুষ এগুলোতে কষ্ট পাচ্ছে কিনা, যারা সাধারণ মানুষ? হ্যাঁ, কষ্ট তো পাবেই মানুষ। এখন বাস্তবতা হলো আমরা চাইলে ওটাকে ম্যানেজ করতে পারবো না। কিন্তু আমি যদি অন্যভাবে বলি, সেটি কেন ম্যানেজ করতে পারবে না? কারণ আপনারা কি ক্ষমতার লোভে? আচ্ছা, ধরেন আমাদের তো আর ক্ষমতার লোভ বলে লাভ নাই, কারণ আমরা তো আর ক্ষমতার সাথে নাই। মাহফুজের উপদেষ্টা মাহফুজ আলম উনি যেই পোস্টটা দিচ্ছে, আমি যদি আপনি আমাকে অন্যভাবে যদি বলতে বলেন, তাহলে আমি এটার একটা ফিলোসফি আছে। দেখেন, মাহফুজ আলম পোস্ট দেয়া, সেই পোস্ট ডিলিট করা, দুটোর কোনোটাই আমি অপরিকল্পিত মনে করি না। যেমন অনেকেই বলছেন স্যাটায়ার করে যে ডক্টর ইউনূসের উচিত সকল উপদেষ্টাদের ফেসবুক অ্যাকাউন্ট তার দায়িত্বে থাকবে এবং পোস্ট দিবে উনি প্রেস সচিবকে দিয়ে, তারপরে পোস্ট দেওয়াই দিবে, মানে উপদেষ্টাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হোক। তো আমি মনে করি এই যে পোস্ট দেওয়াটা, সেই পোস্টটা 1 ঘন্টা পরে ডিলিট করানো, দুটোই পরিকল্পিত। এবং এই কারণ হলো কি, এনসিপি কে তো পলিটিক্স, ধরেন আমি এনসিপির কেউ না, বাট একজন সাধারণ জনগণ হিসেবে যেটা মনে করি, এটা এনসিপির পলিটিক্সের অংশ। কেন পলিটিক্সের অংশ? ধরেন বাংলাদেশে তো এই পুরো যে এস্টাবলিশমেন্ট, ইনক্লুডিং আপনাদের টিভি, সারা বাংলাদেশের সকল মিডিয়া, এরপর এস্টাবলিশমেন্ট, সকল কিছু, এটা কিন্তু আওয়ামী লীগের সফট সাপোর্টার, আওয়ামী লীগের কালচারাল উইং এর অংশ। ধরেন এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, কিন্তু তাদের হাতে পয়সা নাই, তাদের হাতে পত্রিকা নাই, তাদের হাতে মিডিয়া নাই, তাদের হাতে কিচ্ছু নাই। শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রধান আইকনটা চলে গেছে, কিন্তু সমস্ত ধরেন এই যে ছায়ানট বলি, উদিচি বলি, যত সাংস্কৃতিক সংগঠন বলি, এরা তো দিন শেষে আওয়ামী লীগের পলিটিক্সটা বাঁচাই রাখছে। এখন আওয়ামী লীগ যেদিন থেকে নিষিদ্ধ হয়ে গেল, কারো না কারো তো ওইগুলোর অকুপাই করতে হবে, সেখানে এইটা তো তার লাগবে। এনসিপির পক্ষ থেকে যদি মাহফুজ আলম ওই দায়িত্বটা নেন যে আমি যদি এদেরকে গালি দিয়ে এরকম পোস্টার দেই, তাহলে এই এস্টাবলিশমেন্টের গুলো সাপোর্ট আমি পাবো, এবং সেটা পরিকল্পনা করে বলেছেন বলেই আমার বিশ্বাস। কারণ উনি এতটা অবুঝ না যে অন্যদের গালি খাবো। উনি গালি খাবেন সেই সব মানুষের যাদের হাতে পয়সা নাই, খালি গালি আছে। উনি সাপোর্ট পাবেন তাদের যাদের হাতে পয়সা আছে, মিডিয়া আছে এবং পুরো এস্টাবলিশমেন্ট আছে। সুতরাং এটা তো ওনার রাজনীতির অংশ, এটা তো ভালো। হয়তো সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময়। আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন। তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যদি এই চিন্তা করে থাকেন, কবে দিব জানি, 3 তারিখ একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এইসব রাজনীতি করতে দেওয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা
দুপুর 12